Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution West Bengal #1 study channel. সকলকে স্বাগত TWS এ। আজ আমি মে মাসের প্রথমার্ধ অর্থাৎ 1 মে থেকে 12 মে 2025 এর মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা যেগুলো পড়তেই তোমাকে হবে ফর আপকামিং কম্পিটিটিভ এক্সাম, এই ভিডিওতে আমি পুরোটাই আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কমপ্লিট পিডিএফ তোমরা পেয়ে যাবে। পিডিএফ যাদের প্রয়োজন তোমরা TWS একাডেমি অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্স নামক সেকশন থেকে এটার পিডিএফ কালেক্ট করতে পারবে। এবং আমাদের বর্তমান অনগোয়িং মোস্ট ডিমান্ডিং অ্যান্ড ট্রেন্ডিং ব্যাচ চলছে ফাউন্ডেশন 5.0, যে ব্যাচে যুক্ত হওয়ার মাধ্যমে WBP, কেপি, পিএসসি মানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই সহ রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসির মধ্যে জিডি, এমটিএস আমাদের কিন্তু ক্লাস চলছে। তো এই ব্যাচে জয়েন করে তুমি প্রিপারেশন করতে পারো। TWS একাডেমি অ্যাপে পেইড কোর্স নামক অপশন থেকে তোমাকে ভর্তি হতে হবে। আজকের প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আজকের সেশন মন দিয়ে দেখবে। ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? দেখো, একটা আমরা পড়ি চিফ অফ এয়ার স্টাফ বা ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে, আর এটি হচ্ছে ভাইস চিফ। তো ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন কে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে এয়ার মার্শাল লবদিশ্বর তিওয়ারি। রাইট অ্যান্সার অপশন সি। তো এয়ার মার্শাল লবদিশ্বর তিওয়ারি has been appointed as the new নতুন ভাইস চিফ, মনে রাখবে, ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অন মে 2, 2025। এবং যদি প্রশ্ন আসে ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে বা চিফ অফ এয়ার স্টাফকে, ইম্পর্টেন্ট মনে রেখে দেবে এয়ার চিফ মার্শাল এপি সিং। এপি সিং হলেন ভারতীয় বিমান বাহিনীর বর্তমান প্রধান। ভারতীয় বিমান বাহিনীকে সংক্ষেপে লেখা হয় IAF, ইন্ডিয়ান এয়ারফোর্স। এর মটো কি পরীক্ষাতে আসে? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, IAF এর মটো। 2025 সালের এই মে মাসে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি। আমরা এগুলো কোন আর্টিকেলে পেয়েছিলাম? ভারতীয় সংবিধানে যদি তুমি দেখো আর্টিকেল 315 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসির কথা আমরা পেয়েছিলাম। তো ইউপিএসসি সদস্য বলেছে, ভালো করে খেয়াল করবে, এখানে চেয়ারম্যান বলেনি কিন্তু। প্রীতি সুদান হলেন বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান। প্রীতি সুদান হলেন বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান। তো ইউপিএসসির সদস্য হিসাবে কে সম্প্রতি শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর হবে সুজাতা চতুর্বেদী। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। 1989 ব্যাচের IAS অফিসার হলেন আমাদের এই সুজাতা চতুর্বেদী। তিনি শর্ন ইন হলেন কি হিসেবে? অ্যাজ এ মেম্বার অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিটি, ইউপিএসসি, নিউ দিল্লিতে। আর মনে রেখে দেবে প্রীতি সুদান ইজ দ্য কারেন্ট ইউপিএসসি চেয়ারম্যান। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এমন ভাবে পড়িয়ে দেবো হুবহু কমন পাবে। আমার একটা রেকর্ড তোমাদেরকে শুনিয়ে রাখি, ডেলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়ে আসছি। এবং আজকাল দেখবে প্রচুর অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, বাট তারা যে দিচ্ছে বর্তমানে, বাট আমি যে পিরিয়ড থেকে দিয়ে আসছি সেই পিরিয়ড এর এক্সপিরিয়েন্সটা কিন্তু হিউজ। তো আমার কারেন্ট অ্যাফেয়ার্স করার কোশ্চেন্সের ধরনই কিন্তু আলাদা, যেটা পরীক্ষাতে তুমি কমন পাবে। একদম এক্সাম ওরিয়েন্টেড থট দিয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করি। তো বলে রাখি 10টা করে কোশ্চেন্স দিয়ে এক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি করতাম। এবং আমার মনে পড়ে এখনো WBCS 2020 বা 21 এই সময় এই 10টার কারেন্ট অ্যাফেয়ার্স করাই। তো কোনো একটা দিনের এই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে WBCS প্রিলিমস এক্সামে পুরো 3টে কোশ্চেন হুবহু কমন চলে এসেছিল। 3টে হুবহু কমন, শুধু একটা ক্লাস থেকে যেখানে 10টা প্রশ্ন করানো হয়েছিল। এইরকম রেকর্ড কিন্তু আছে। তো তোমরাও খুব মন দিয়ে ক্লাস করো, হোপফুলি ভালো মাত্রায় তোমরাও কমন পেয়ে যাবে। কারণ এক্সামে আসা কোশ্চেন আর এমনি জানার কোশ্চেনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ফারাক আছে। নলেজ গেইনের জন্য পড়া কারেন্ট অ্যাফেয়ার্স আর এক্সাম ওরিয়েন্টেড পড়া কিন্তু ডিফারেন্ট, মনে রেখে দেবে। কারণ স্টেট, ইন্ডিয়া কিংবা ওয়ার্ল্ড বেসিসে নিউজের অভাব নেই, বা কোনো না কোনো ঘটনা চলছে, বাট সব ঘটনাই কিন্তু অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে আসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2025 সালের মে মাসে ভারতের রাজস্ব সচিব, সচিব মানে মনে রেখে দেবে সেক্রেটারি, সো রেভিনিউ সেক্রেটারি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন? এই প্রশ্নগুলো বাদ দেওয়ার মতন নয়, এতটাই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অরবিন্দ শ্রীবাস্তবা। তো অরবিন্দ শ্রীবাস্তব তিনি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অন্তর্গত। আর আমাদের ফাইন্যান্স মিনিস্টার কে আছেন? নির্মলা সীতারামন আছেন। আর যদি কখনো প্রশ্ন আসে জিএসটি কাউন্সিল ইজ হেডেড বাই, তাহলে যদি কখনো জিএসটি কাউন্সিল দিয়ে প্রশ্ন আসে
যদি কখনো জিএসটি কাউন্সিল দিয়ে প্রশ্ন আসে তাহলে হেডেড বাই ফাইন্যান্স মিনিস্টার, মনে রেখে দেবে যে জিএসটি কাউন্সিলে কে সভাপতিত্ব করেন। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা ভারতে কবে এসেছিল, 2017 ভারতে লাগু হয়েছিল। পরের প্রশ্ন, 2025 সালের এই মে মাসে কে ভারতের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? একটা তোমরা পড়ো, চিফ অফ ডিফেন্স স্টাফ, যেটা হচ্ছে সিডিএস, বর্তমান সিডিএস হলেন জেনারেল অনিল চৌহান। তো এই প্রশ্নটা সেটা না, এটা হচ্ছে ভারতের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন? সঠিক উত্তর হবে এয়ার মার্শাল, এয়ার ফোর্সের এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত টুক চার্জ অ্যাজ দ্য চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ। তো রাইট অ্যান্সার অপশন সি। কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেট সম্প্রতি কোন দুই রাজ্যের মধ্যে 166 কিলোমিটারের দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে? তাহলে প্রশ্ন অন্যভাবেও আসতে পারে এটা দিয়ে, যে কোন দুই রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করবে এই গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর? সঠিক উত্তর হবে আসাম আর মেঘালয়ের মধ্যে। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে ডেভেলপমেন্ট অফ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর, যেটা NH6 ফ্রম শিলংয়ের কাছ থেকে আর ইন মেঘালয়া, মেন আমি স্টেট দুটো দিয়ে মনে রেখে দেবে, একটা হচ্ছে মেঘালয়া আর একটা তোমার শিলাচরের নিকট, যেটা আসামের মধ্যে আসবে। এটা হাইব্রিড অ্যানুইটি মোডে বা HAM মোডে এই গ্রিনফিল্ড হাই স্পিড করিডোরটা নির্মাণ করা হবে। সঠিক উত্তর মেঘালয়া এবং আসাম। পরের প্রশ্ন, হোমওয়ার্ক। আমি হোমওয়ার্ক দিচ্ছি, জাতীয় জলপথ 2 বা যেটাকে যেমন NH আমরা এখনই পড়লাম না, ন্যাশনাল হাইওয়েজ, তেমনি জলপথকে NW বলা হয়। ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 এটা কোন নদীতে রয়েছে? এটা তোমরা কমেন্টের মাধ্যমে সকলেই জানাবে, ইচ এন্ড এভরিওয়ান। আমি অনেকবার শিখিয়েছি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বর্তমানে মনে রেখে দেবে 5.0 ব্যাচ চলছে, SSC ফাউন্ডেশন চলছে, রেল ফাউন্ডেশন চলছে, ANM GNM এর ক্র্যাশ কোর্স, রেলের PYQ প্র্যাকটিস, SSC এর PYQ প্র্যাকটিস আছে, WPKP এর প্র্যাকটিস আছে। ভিডিওটাতে কিন্তু এখনো লাইক করবে, অনেকগুলো প্রশ্ন আছে, শেষ পর্যন্ত দেখতে হবে। ভারতের প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েভিস 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার, মহারাষ্ট্রের মুম্বাইতে আয়োজিত হয়েছিল। তো ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েভিস 2025 এটা কনক্লুড হয়েছে, মানে সমাপ্ত হয়েছে রিসেন্টলি। অবশ্যই এটা আয়োজিত হয়েছিল জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ইন মুম্বাই। ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে? খুব ভালো প্রশ্ন, রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে। ফরেস্ট অ্যালার্ট সিস্টেম, দেখো অ্যান্সার খুব সহজ থট, যে রাজ্যে বনভূমির পরিমাণ বেশি সেই রাজ্যেই বনভূমিতে এটা করেছে। তো রাইট অ্যান্সার অবভিয়াসলি মধ্যপ্রদেশ। তাহলে মনে রেখে দেবে অলওয়েজ ইন টার্মস অফ এরিয়া বা এরিয়া ওয়াইজ ক্ষেত্র হিসাবে মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ইন এরিয়া, মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন আওয়ার কান্ট্রি। তাহলে কোন রাজ্যে আছে বৃহত্তম বনভূমি? মধ্যপ্রদেশে আছে লার্জেস্ট ফরেস্ট কভার ক্ষেত্র হিসাবে। আর যদি পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া সেই রাজ্যের মোট ভৌগোলিক ক্ষেত্রের শতাংশের বিচারে দিলে অ্যান্সার কি হবে তোমরা কমেন্টে জানাবে, বহুবার আমি শিখিয়েছি। মধ্যপ্রদেশ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া, এবং এর মাধ্যমে ভারতের প্রথম রাজ্য হয়ে উঠল টু লঞ্চ অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম ফর অ্যাক্টিভ ফরেস্ট ম্যানেজমেন্ট বা বন ব্যবস্থাপনাতে রিয়েল টাইম মনিটরিং সিস্টেম কিন্তু নিয়ে আসলো। জ্বালানি মানে এনার্জি সহযোগিতার জন্য ভারত ও কোন দেশ সম্প্রতি MOU স্বাক্ষর করলো? MOU চুক্তি মানে হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, বাংলাতে থাকলে সমঝোতা স্মারক এরকম ভাষা লেখা থাকবে, বা ইংরেজিতে থাকলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ব্র্যাকেটে MOU লেখা থাকবে। তো ভারত ও কোন দেশ সম্প্রতি এটা করেছে? রাইট অ্যান্সার ডেনমার্ক, অপশন নাম্বার ডি। সো বেসিক্যালি ইন্ডিয়া অ্যান্ড ডেনমার্ক
তারা রিএনফোর্স করেছে তাদের যে লং স্ট্যান্ডিং এনার্জি কর্পোরেশন, এই যে এনার্জি সহযোগিতা যেটা ছিল, বাই সাইনিং এ রিনিউড মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ চুক্তি আবারও স্বাক্ষরিত হয়েছে। এবং এই জ্বালানি সহযোগিতা বা এই এমওইউ এর মাধ্যমে ভারতের যে টার্গেট রয়েছে 2017 এর মধ্যে অ্যাচিভিং নেট জিরো এমিশন, মানে কার্বন এমিশন এর কথা বোঝাচ্ছে, তো এই টার্গেটটাকে সফল হতেও কিন্তু সহায়তা করবে। এটাও কিন্তু খেয়াল রেখে দেবে কোন সালের মধ্যে এই নেট জিরো এমিশন করার সিদ্ধান্ত আছে ভারতের, তো 2070 স্বরাষ্ট্র মন্ত্রক MHA মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রী অমিত শাহ হলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে কোন তারিখে নাগরিক প্রতিরক্ষার জন্য মক ড্রিল পরিচালনার নির্দেশ দিয়েছিল? তো এই মুহূর্তে আমরা এই মক ড্রিল টার্মটা সকলে শুনেছি কম বেশি। তো এই মক ড্রিল পরিচালনার নির্দেশ বা এসেছিল কোন তারিখে? যেটা এসেছিল 7ই মে 2025। 244টার মতো জেলা জুড়ে কিন্তু এই মক ড্রিল পরিচালনার কথা বলা হয়েছিল 7ই মে 2025। তো কি এই জিনিসটা? বেসিক্যালি এই মক ড্রিল পরিচালনাটা যেটা ঘোষণা এসেছিল ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে সেভারাল স্টেটকে টু কন্ডাক্ট মক ড্রিলস। তো এই মক ড্রিলস এর তারিখটা কবে ছিল? তারিখটা ছিল 7th মে, টু স্ট্রেন্থ সিভিল ডিফেন্স প্রিপারেডনেস। তো এই জায়গায় বাংলাতেও আমি তথ্য দিয়ে দিয়েছি, একদম অফিসিয়াল তথ্য। এই সময় না একদম অফিসিয়াল তথ্য ছাড়া কিন্তু একদমই ভিজিট করবে না যত খবরই আসুক। তো এই মহড়ার মধ্যে থাকবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন চালু করা, সাইরেন বাজানো, সেটার অভ্যাস করা, এবং শত্রু আক্রমণের সময় কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে সে সম্পর্কে নাগরিক ও শিক্ষার্থীদের, স্টুডেন্টদেরও কিন্তু প্রশিক্ষণ দেওয়া। এটাই ছিল এই মক ড্রিলটা। পরের প্রশ্ন, 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, 3টে স্টার দিয়ে নাও, এসএসসি তে বিরাট দেয়। খেলো ইন্ডিয়া যুব গেম, বাংলাতে দিলে খেলো ইন্ডিয়া যুব গেম বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এবছরে হচ্ছে 2025 সালে 7ম সংস্করণ, 7th এডিশন। কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? যেটা সম্প্রতি আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইনগ্রেট করেছেন। তো রাইট আনসার বিহার। বিহার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি তিনি ইনগ্রেট করেছেন 7th এডিশন। এবছরে এডিশন কত মনে রাখবে? 7th এডিশন আছে। স্পোর্টসটা কি? খেলো ইন্ডিয়া যুব গেম। কোথায় হচ্ছে? ইন বিহার, VBI, বিহারে হচ্ছে। এবং এটা কোথায় হচ্ছে? এটা তোমার পাটনার যে পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স আছে সেখানেই কিন্তু ইনগ্রেশনটা হয়েছে, পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স। কোন রাজ্য? ভালো লেগে থাকলে লাইক কিন্তু বারবার দেবে, এই জিনিসটা আমি তোমাদের থেকে চাই। এটাই আমার কাছে অনুপ্রেরণা, জানো, তোমাদের লাইকই কিন্তু আমাদের অনুপ্রেরণা। কারণ ইউটিউবে ক্লাস করানোটা বর্তমানে, আগে একটা সময় আলামিন রহমান ছিল যে খুব অ্যাভেলেবেল থাকতো, বাট বর্তমানে আলামিন রহমান অ্যাভেলেবেল থাকে না। কারণ আমার প্রচুর ক্লাস আমার ব্যাচকে ডেডিকেট করতে হয়, কারণ তারা ফিস পেমেন্ট করে পড়ে, তাদের কাছে আমি দায়বদ্ধ। যে কারণে না আমার ইউটিউবে আসাটা অনেকটাই কমে গেছে। বাট তোমরা ভালোবাসা দেখালে আমি কিন্তু আসতে আমার কোনো খামতি নেই। আমি কিন্তু পড়াচ্ছি রেগুলার, আমি কিন্তু বসে নেই, বাট আমি ব্যাচে পড়াচ্ছি, যেটা ইউটিউবে নেই। বাট আমি ইউটিউবেও আসতে চাই, তো তোমরা চুজ করবে লাইক করার মাধ্যমে। কোন রাজ্য প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে? ফার্স্ট টাইম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অরুণাচল প্রদেশ তারা যে সাফ কাপ হোস্ট করছে কিন্তু মনে রাখবে। সো অরুণাচল প্রদেশ ইজ হোস্টিং দ্য সাফ আন্ডার-19, U19 মানে আন্ডার-19 যে সাফ চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য অরুণাচল প্রদেশ এটা হোস্ট করছে। 6টা কান্ট্রি পার্টিসিপেট করছে এখানে। গ্রুপ এ তে যে সমস্ত দেশগুলো থাকবে মুখস্থ করতে হবে না, জাস্ট জেনে রাখো। এই যে বলছিলাম না যে কিছু নিউজ আর এক্সামে আসার মধ্যে পার্থক্য আছে, এইটা হচ্ছে এক্সামে আসার জন্য তথ্য, আর এটা হচ্ছে জানার জন্য। এখান থেকে আসার সম্ভাবনা খুব কম। যেমন গ্রুপ এ তে থাকবে বাংলাদেশ, ভুটান অ্যান্ড মালদ্বীপ, আর গ্রুপ বি তে যে সমস্ত কান্ট্রি থাকবে তারা হলো ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড নেপাল। তো এইটা জানার জন্য, আর এটা হচ্ছে এক্সামে আসার জন্য। কোন ভারতীয় ক্রিকেটার 7ই মে 2025-এ টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন? আমাদের সকলের প্রিয় রোহিত শর্মা। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। দেখো, রোহিত শর্মা হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট উইথ ইমিডিয়েট এফেক্ট। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।
হি অ্যানাউন্সড হিজ ডিসিশন ভায়া এ সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি এটা জানান। এবং এই জায়গাটা একটু খেয়াল করবে তার ডেটাটা, যেটা হচ্ছে রোহিত শর্মা হ্যাজ স্কোরড 4301 রান, যেটা 67টা টেস্ট ম্যাচের মধ্যে, যার মধ্যে 12টা শতক আছে আর 18টা অর্ধশতক আছে, আর অ্যাভারেজ ছিল 40.57। এটা রোহিত শর্মার রেকর্ড, যিনি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তো সিবিআই এর ডাইরেক্টর কে, যার মেয়াদ সম্প্রতি 1 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্র সম্পর্কে তার যে টেনিওর, তার যে কার্যকালের মেয়াদ, সেটাকে 1 ইয়ার এক্সটেন্ড করেছে। তো কোশ্চেন ইজ যে সিবিআই ডাইরেক্টর কে, তাহলে সঠিক উত্তর হবে প্রবীণ সুদ। তাহলে সেন্টার, কেন্দ্র সম্প্রতি এক্সটেন্ড করেছে, এক্সটেন্ডেড মানে বাড়ানো বা বৃদ্ধি করেছে বলতে পারো, ইনক্রিজ করেছে। দ্য টেনিওর, টেনিওর মানে কার্যকালের মেয়াদ, অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই এর ডাইরেক্টর নাম মনে রেখে দেবে প্রবীণ সুদ, বাই 1 ইয়ার। প্রবীণ সুদকে 1 বছরের আরো এক্সটেনশন দিয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে ডে, এটাকে আমরা মে দিবসও বলে থাকি, আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর 1 মে হচ্ছে মে দিবস। তো এভরি ইয়ার 1 মে, 1 মে is observed as the May Day, and this day is also known as International Labor Day worldwide. General Officer Commanding in Chief, General Officer Commanding in Chief, Northern Command দায়িত্ব কে গ্রহণ করেছেন সম্প্রতি? সঠিক উত্তর হবে প্রতীক শর্মা। সো লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, তিনি দায়িত্ব নিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার কি হিসাবে? জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ, কমান্ডিং ইন চিফ জেনারেল অফিসার ইন নর্দার্ন কমান্ডের। তো রাইট অ্যান্সার অপশন সি। গুজরাট এবং মহারাষ্ট্র কবে তাদের স্টেট ফরমেশন ডে বা স্টেটহুড ডে বা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে উদযাপন করে থাকে? কারণ এই তারিখে তৎকালীন যে বম্বে প্রদেশ ছিল, সেখান থেকে গুজরাট এবং মহারাষ্ট্র ভাষার ভিত্তিতে কিন্তু ভাগ হয়েছিল। তো রাইট অ্যান্সার হচ্ছে এই মেতে। দ্য স্টেট অফ গুজরাট, গুজরাট রাজ্য এবং মহারাষ্ট্র, এই দুটো রাজ্য তারা কমিমোরেট করে থাকে তাদের ফাউন্ডেশন ডে এই 1 মে তারিখে। 1960 সালটা ছিল 1960। 1960 সালে ভাষাগত ভিত্তিতে বম্বে রাজ্য বিভক্ত হওয়ার পর মহারাষ্ট্র এবং গুজরাট নামক দুটো রাজ্য হয়, এই জন্য তারা তাদের যে রাজ্য দিবস উদযাপন করে থাকে 1 মে। 2026 সালের এশিয়ান গেমসে ক্রিকেট কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে? এটা কনফার্ম যে 2026 এশিয়ান গেমসে ক্রিকেটকে ইনক্লুড করা হয়েছে, এবং ক্রিকেট কোন ফরম্যাটে খেলা হবে? তো রাইট অ্যান্সার হচ্ছে টি20 ফরম্যাট, অর্থাৎ 20 ওভারে, যেমন আইপিএল দেখে থাকো। দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, তারা কনফার্ম করেছে ক্রিকেট উইল বি এ পার্ট অফ 2026, 2026 এশিয়ান গেমসে ক্রিকেট কিন্তু থাকছে। and cricket will feature for the 4th time, চতুর্থবারের জন্য ক্রিকেট ইনক্লুড হচ্ছে এশিয়ান গেমসে। প্রিভিয়াসলি 2010-এ, 2014-তে এবং 2022-এও কিন্তু ছিল। সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, এই যে জুটিটা, অনবদ্য জুটি, তারা অনেক রেকর্ড কিন্তু করেছে। তো তারা সম্প্রতি নিম্নের কোন ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছে? তো রাইট আনসার হচ্ছে ইন্ডিয়াস যে হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, তার নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটার আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 29 আগস্ট হচ্ছে আমাদের ন্যাশনাল কি ডে? স্পোর্টস ডে। ন্যাশনাল স্পোর্টস ডে यानी কি জাতীয় ক্রীড়া দিবস কোন তারিখে? অ্যান্সার করে আসবে 29 আগস্ট হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন তারা। সো অলিম্পিয়ানস সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি এন্ড চিরাগ শেট্টি, এই নাম দুটো কিন্তু মনে রেখে দেবে। সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি এন্ড চিরাগ শেট্টি তারা রিসিভ করছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। কে এই অ্যাওয়ার্ডটা প্রদান করলেন? ডক্টর মনসুখ মান্ডভিয়া, ইউনিয়ন মিনিস্টার, নিউ দিল্লিতে তিনি এটা প্রদান করলেন। বিশ্ব প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 3রা মে। তো এভরি ইয়ার 3rd মে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। The theme for 2025 is 2025 থিম হলো the impact of artificial intelligence AI on journalism, media and human rights। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বর্তমান
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এসেছে, যার ফলে অনেক উন্নতি বা অনেক কিছু এগিয়েছে। বাট মনে রেখে দেবে, তোমরা নাম শুনে থাকবে এই টার্মটার, যে ডিপ ফেক। হ্যাঁ, তো ভিডিও এক, ভাষাটা দেখা যাচ্ছে ভয়েসটা এডিট করা, বা ভয়েস এক ভিডিও আর এক। তো এরকম উদ্ভট উদ্ভট কিন্তু যারা ব্যাড এরকম কর্মকাণ্ডে জড়িত, খারাপ এরকম কাজকর্ম করে থাকে, স্ক্যাম করিয়ে থাকে, তারা কিন্তু এইসব জিনিস করে। ওই জন্য টুক করে হোয়াটসঅ্যাপে বারবার ফরওয়ার্ডেড হওয়া কোনো মেসেজ বা ইত্যাদিকে কিন্তু টুক করে বিশ্বাস করবে না, যে কোনো নিউজ। আর বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে এটা তো আমি ছেলে মেয়েদের বলবো, মনে রেখে দেবে, কোনই শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করবে না, শর্টকাটে ধনী হওয়ার চেষ্টা করবে না। কেউ মনে করে এই কোম্পানি এই অফার লঞ্চ করেছে, এই সেই কোম্পানি সেই, আরে ভাই সে বিজনেস করছে, বিজনেসের জন্যই অফারটা করছে। সেই অফার মানে তার সেখান থেকে বেশি বেশি রেভিনিউ আসবে, যত মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে। সো অ্যাট্রাক্টিং অফার অলওয়েজ থাকে। বাট অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ কাস্টমার, সোশ্যাল মিডিয়ায় তুমি যেটাই দেখলে, আজকাল দেখবে ফেসবুকে বিশেষ করে প্রচুর এইরকম ভিডিও আসে, যে 5,000 টাকায় এই পাওয়া যাচ্ছে, 2,000 টাকায় এই মোবাইল পাওয়া যাচ্ছে, 10,000 টাকা নিয়ে আসো এই বাইক পেয়ে যাবে। তো এইগুলো থেকে সতর্ক থাকবে অলওয়েজ। এটা তো একটা পার্ট গেল। আরেকটা পার্ট বিনিয়োগের ক্ষেত্রে, যে আমি এই টাকা বিনিয়োগ করলে বিরাট টাকা মুনাফা চলে আসবে। তো সব সময় মনে রেখে দেবে, যদি কোথাও প্রোডাকশন না থাকে, যদি মানে সেটা না হয় গুডস, না হয় সার্ভিস, কি করে তোমাকে রেভিনিউ দেবে? তো প্রথম প্রথম আশা দেখাবে, তারপর কিন্তু নিরাশ করে দেবে। তাই কোথাও বিনিয়োগের আগে ভালো করে জেনে বুঝে না করে কিন্তু করবে না। আর অনলাইনে যে যতই বোঝাক, বিনিয়োগ কিন্তু কখনো নয়, কখনো কাউকে ওটিপি শেয়ার নয়, কখনো কোনো অ্যাপ ডাউনলোড, যে একটা খবর আসলো কোনো একটা ব্যাংকের নাম করে, যে এই ব্যাংক বিরাট কোনো অফার, তাদের ফাউন্ডেশন ডে বা তাদের 50 বছর পূর্তি উপলক্ষে এস্টাবলিশমেন্টের তারা এই অফার লঞ্চ করেছে, এই অ্যাপটা ডাউনলোড করো। বা অনেক সময় দেখবে মোবাইলে এই জিনিসটা ঘরে, যে এই কোম্পানি, এই টেলিকম কোম্পানি তারা অফার ঘোষণা করেছে, এই মেসেজটা 20 জনকে পাঠালে তুমি রিচার্জ ফ্রি পাবে। আজ পর্যন্ত জীবনে কেউ পেয়েছে? কেউ পায়। এগুলো সব কিন্তু স্ক্যাম। তো এগুলো থেকে দূরে থাকবে। একটা কথা অলওয়েজ মনে রেখে দেবে, ফ্রিতে কিছু হয় না, ফ্রিতে কিছু হয় না, আর ফ্রিতে কিছু পাওয়ার চেষ্টাও করবে না। এই চিন্তা ভাবনা যদি থাকে, তুমি স্ক্যামের শিকার হবে না। বাট তুমি যদি লোভী হও, সে তো ফিশিং করছে অলরেডি, তুমি খাবে, এটা কনফার্ম। এইটা কিন্তু মাথায় রেখে দেবে। ভারতীয় বিমান বাহিনী আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। কোন রাজ্যের এক্সপ্রেস ওয়েতে প্রথমবারের জন্য রাতে অবতরণ মহড়া পরিচালনা করেছে? এটা উত্তরপ্রদেশে। বুঝতে পেরেছো? রাতেও কিন্তু ল্যান্ড করা গেছে। তো রাইট আনসার হচ্ছে উত্তরপ্রদেশ। এবং এটা কিন্তু এয়ারপোর্টের কথা বলা হচ্ছে না, সড়কে। এই জন্য তো ইম্পর্টেন্ট, এবং এটা ফার্স্ট টাইম। দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ কন্ডাক্ট করেছে ফার্স্ট অফ ইটস কাইন্ড, প্রথমবারের জন্য নাইট ল্যান্ডিং ড্রিল on 3.5 kilometer airstrip built on the Ganga Expressway in Uttar Pradesh। উত্তর প্রদেশের এই গঙ্গা এক্সপ্রেসওয়েতে কিন্তু আইএএফ সম্প্রতি নাইট ল্যান্ডিং কন্ডাক্ট করেছে। কোন অর্থ বছরে, কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারতের মোট রপ্তানি মিন্স এক্সপোর্ট সর্বকালীন বৃদ্ধি পেয়েছে? এবং যেটা রেকর্ড হচ্ছে তোমার 824.9 বিলিয়ন ইউএস ডলার। তো কোন অর্থ বছরে ভারতের এই এক্সপোর্ট সব থেকে বেশি হয়েছে? সঠিক উত্তর 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার। এখানে একটা ডেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট হ্যাভ টাচ অল টাইম হাই, সর্বকালীন বৃদ্ধি, যেটা 824.9 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই জায়গায় এই গ্রাফটা দেখতে পাবে, দেখাচ্ছি, একদম সরকারের পিআইবির ডেটা। এখানে দেখো, যদি লেটেস্ট কয়েকটা সাল দেখায় তাহলে বুঝতে পারবে। লেটেস্ট হ্যাঁ, 24-25-এ দেখো 824, গত বছর ছিল তোমার 23-24-এ 778.1, 22-23-এ 776.4, তার আগে 21-22-এ 676.5, অর্থাৎ সর্বকালীন। এই যে তুমি যদি গ্রাফটা দেখো, গ্রাফ 15-16 থেকে তো আরো কম, 4,416 এত বিলিয়ন ডলারের মতো ছিল। তো এখন কিন্তু সেইটা কিন্তু আপওয়ার্ড, তুমি দেখলেই বুঝতে পারবে এই গ্রাফটা, এইটা আগের থেকে, লাস্ট ইয়ারের থেকে বৃদ্ধিটাও হয়েছে এখানে। নেক্সট, ভারতে প্রতি বছর কবে কোল মাইনার্স ডে, কয়লা খনির শ্রমিকদের দিবস করে? এটা অত্যন্ত কষ্টের একটা কাজ, জেনে থাকো নিশ্চয়ই, অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। তো এই দিবসটা কবে হয়, কোল মাইনার্স ডে? সঠিক উত্তর 4 মে। তো মনে রেখে দেবে যে কোল মাইনার্স ডে এটা প্রতি বছর মে মাসের 4 তারিখে হয়।
টু রিকগনাইজ দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ কোল মাইনার্স। যারা এই কোল মাইনার্স থাকেন তাদের যে কন্ট্রিবিউশন এবং হার্ডওয়ার্ককেই স্বীকার করে প্রতি বছর 4 মে হচ্ছে কোল মাইনার্স ডে। ভারতের কোন দুটি ধানের জিনোম সম্পাদিত মানে এডিটেড, এটা মনে রেখে দেবে, সম্পাদিত মানে এডিটেড। প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে নাহলে ধরতে পারবে না। সেটা হচ্ছে ভারতের কোন দুটো এর মধ্যে যেটা জিনোম এডিটেড, তাদের জিনোমকে এডিট করা আছে এমন ধানের জাত সম্প্রতি উন্মোচন করা হয়েছে। তো বিশেষ করে যে ডিডিআর রাইস 100 কমলা ও পুষা ডিএসটি রাইস 1, এটাই হচ্ছে জিনোম এডিটেড রাইস ধানের প্রজাতি। তোমরা পড়ো না ধানের ক্ষেত্রে যে উচ্চ ফলনশীল ধানের জাত বা প্রজাতিগুলো হলো, এখন এটা হচ্ছে জিনোম এডিটেড ধানের জাত যেটা সম্প্রতি লঞ্চ করা হয়েছে। তো ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি, ভারত হয়ে উঠলো ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের মধ্যে প্রথম দেশ আমরা, টু ডেভেলপ কি জিনোম এডিটেড রাইস ভ্যারাইটি। জিনোম এডিটেড রাইস ভ্যারাইটি আমরা লঞ্চ করার প্রথম দেশ। এগ্রিকালচার মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি লঞ্চ করেন ফার্স্ট টু জিনোম এডিটেড রাইস ভ্যারাইটি, যেটা ডেভেলপড বাই ICAR এর ইনস্টিটিউশনে। 2024-25 সিজনে বা মৌসুমে কে AIFF মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পুরুষদের বর্ষসেরা ফুটবলার নিযুক্ত হয়েছেন। দেখেছো এতগুলো এখনো পর্যন্ত যা কোশ্চেন্স করালাম একটা ফালতু কোশ্চেন নেই, অল ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন্সকে আমি স্টার না করে বেরোতে পারবো না, কারণ আমি সেই রকম কোশ্চেনই সিলেক্ট করে রাখি। পার্থক্য আছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে, বারবার বলছি, আমি যতদিন না কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, আমি শুধু যতদিন না কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি, আজকাল কিন্তু অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে তার টোটাল এক্সপিরিয়েন্সটাও সেই সময় না, আমি যতদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি ইউটিউবে। 2024-25 মৌসুমে কে AIFF পুরুষদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন, নির্বাচিত হয়েছেন। সঠিক উত্তর শুভাশিস বোস। তো একটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড 2025, এই অ্যাওয়ার্ডে শুভাশিস বোস ওয়াজ নেমড দ্য মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার, বর্ষসেরা পুরুষ প্লেয়ার 2024-25 সিজনে হয়েছেন শুভাশিস বসু। 2024-25 মৌসুমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা কে বর্ষসেরা মহিলা প্লেয়ার হয়েছেন? সঠিক উত্তর হবে সৌম্য গুগলোথ, রাইট অ্যান্সার অপশন এ। তাহলে ইস্ট বেঙ্গলের এই সৌম্য গুগলোথ তিনি হয়েছেন ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ফুটবলে। 2025 সালে বিশ্ব অ্যাজমা দিবস কবে পালিত হচ্ছে? এটা পার্টিকুলার ডেটে হয় না, এই কারণেই মনে রাখতে হবে এই বছর হচ্ছে 6 মে, কারণ এটা সেকেন্ড টিউজডে অফ মে মাসের সেকেন্ড টিউজডে এটা হয়ে থাকে। আর পার্টিকুলারলি 2026-এ এই 2025-এ এটা 6 মে পড়েছে, এই জন্য এবছরের থিম এটা। আর এবছরের থিম হচ্ছে মেক ইনহেলড ট্রিটমেন্টস অ্যাক্সেসেবল ফর অল, এবছরের থিম। অ্যাজমা মানে বাংলাতে বলে হাঁপানি, অ্যাজমাকে বাংলাতে বলে হাঁপানি। বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয়? তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে হচ্ছে 7ই মে, খুব ইম্পর্টেন্ট ডে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে অল ওভার দ্য গ্লোব, বিশ্ব জুড়ে হয়। প্রমোট অ্যাথলেটিক্স অ্যান্ড এনকারেজ টু ইউথদেরকে এনকারেজ করা হয় পার্টিসিপেশন ইন স্পোর্টস। মনে রেখে দেবে প্রথমবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে কবে পালিত হয়েছিল? 1996 সালে, 1996-এ। ভারতীয় সশস্ত্র বাহিনী ইন্ডিয়ান আর্মড ফোর্স লঞ্চ করেছিল অপারেশন সিন্দুর। তাই অপারেশন সিন্দুর কোন তারিখে? সঠিক উত্তর ছিল 7ই মে 2025। আমি এখানে পুরো পিআইবির অফিসিয়াল ডেটা দেখাবো। ইন্ডিয়ান আর্মড ফোর্স লঞ্চড অপারেশন সিন্দুর, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল। হিটিং টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর ফ্রম হোয়ার, সেই জায়গা থেকে যেখান থেকে তারা টেররিস্ট অ্যাটাকস এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড হ্যাভ বিন প্ল্যান্ড অ্যান্ড ডাইরেক্টেড, তো সেই জায়গা ধ্বংস করা হয়েছে যেখান থেকে তারা এইরকম নিকৃষ্ট এই ঘটনা পরিচালনা করতো বা প্ল্যান করতো। এই জায়গায় আমি পুরো বাংলাতে পিআইবির তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, মানে যেটাকে পিওকে বলা হয়, সন্ত্রাসবাদীদের, এটা কিন্তু 7 মে 2025-এর রিপোর্ট, বারবার করে বলছি কারণ আমরা এই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স করছি, তো কারণ এরপরে আবার আপডেট এসে যায়।
তো অপারেশন সিন্দুরটা কি জিনিস এর মাধ্যমেই বোঝা যাবে, আশা করি আমরা সবাই জানি। তো বেসিক্যালি পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত মানে পাক অকুপাইড যে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের যেসব কেন্দ্র থেকে ভারতের বিরুদ্ধে তারা সেই সমস্ত সেন্টার বা কেন্দ্র খুলে সেখান থেকে যে হামলার পরিকল্পনা করা হয়েছিল, সেই সব এলাকা লক্ষ্য করে কিছুক্ষণ আগে মানে এই তারিখে কিছুক্ষণ আগে অপারেশন সিন্দুর শুরু করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। সব মিলিয়ে 9টি জায়গা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল। তবে মনে রাখতে হবে আমাদের এই অভিযান সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এই জন্যই তো ইন্ডিয়ান এয়ারফোর্স, এই জন্যই তো ইন্ডিয়ান যে আর্ম ফোর্স, তাদেরকে আমরা বিগ স্যালুট জানাই। সকলে কমেন্টে জয় হিন্দ কিন্তু লিখবে, কারণ তাদের জন্যই কিন্তু আমরা সেফ এবং নিরাপদ থাকতে পারি। আমাদের জন্য তারা নিরলস ভাবে পরিশ্রম করেন। তো এই জায়গাটা দেখো যে আমাদের অভিযান সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত, সংঘাত বাড়িয়ে চলা এর লক্ষ্য কিন্তু নয়। পাকিস্তানের কোনো সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়নি। লক্ষ্য নির্ধারণ এবং অভিযানের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। বিশেষ করে পেহেলগাঁওতে বর্বরচিত জঙ্গি হামলায় এবং তাদের যে টেররিস্ট অ্যাটাক পেহেলগাঁওয়ে করেছিল, বিভৎস ঘটনা, এই বর্বরচিত জঙ্গি হামলায় 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিককে হত্যার পরিপ্রেক্ষিতে এই অভিযানটা ছিল। এটাই ছিল এই অপারেশন সিন্দুর। এবং হেডিংটা দেখতে পাচ্ছ, বেশ কিছু জঙ্গি শিবির লক্ষ্য করে ভারতীয় সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্ট অভিযান। এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতার প্রতিফলন হলো এই পদক্ষেপ, এই অপারেশন সিন্দুরের পদক্ষেপ। অপারেশন সিন্দুর সম্পর্কে আজ পরে বিস্তারিত জানানো হবে। পরবর্তীতে তোমরা দেখেছিলে যে বিস্তারিত প্রেস রিলিজ হয়েছিল। তো এই হচ্ছে ঘটনা। আইএনএস কিল্টন কোথায় পৌঁছেছে 2025 সালের IMDX এশিয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য? সঠিক উত্তর সিঙ্গাপুর, অপশন নাম্বার বি। তো ইন্ডিয়ান নেভাল শিপ INS কিল্টন পৌঁছেছে কোথায়? সিঙ্গাপুরে, টু পার্টিসিপেট এই যে IMDX এশিয়া 2025 এই মহড়ায় অংশগ্রহণ করার জন্য এট দ্য চেঙ্গি এক্সিবিশন সেন্টার। কোন রাজ্যের রঙ্গচ্চেরা, কোন রাজ্যে, এটা খুব ইন্টারেস্টিং নিউজ, বলছে কোন রাজ্যের রঙ্গচ্চেরা সেই রাজ্যের প্রথম সবুজ গ্রাম, গ্রিন ভিলেজ। কেন কি জানো, এখানে সৌরশক্তি দ্বারা গ্রাম কিংবা যে বিশুদ্ধ পানিটা সেটাও সোলার পাওয়ার্ড এনেবেলড। তো এটা হচ্ছে ত্রিপুরার একটা ভিলেজ, ত্রিপুরার ভিলেজ এই যে রঙ্গচ্চেরা, এটা কোথাকার হবে? ত্রিপুরা। দেখো তথ্যটা, রঙ্গচ্চেরা বিকামস ত্রিপুরা's ফার্স্ট গ্রিন ভিলেজ উইথ সোলার পাওয়ার ক্লিন ওয়াটার অ্যাক্সেস। এই যে ক্লিন ওয়াটার অ্যাক্সেস, এটাও সোলার পাওয়ার এনেবেলড, এই জন্য এটা ফার্স্ট স্টেট হয়ে উঠলো। বিশ্ব রেড ক্রস এবং রোড ক্রিসেন্ট দিবস, বিশ্ব রেড ক্রস দিবস এবং রেড ক্রিসেন্ট দিবস কবে পালিত হয়? খুব গুরুত্বপূর্ণ তাতে, মূলত এই ভলেন্টিয়ারদেরকে আরো উৎসাহিত করার জন্য, কারণ তারা মানবিক কাজের সঙ্গে যুক্ত। সঠিক উত্তর 8ই মে। 8ই মে ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড যে রেড ক্রিসেন্ট ডে, এটা প্রতি বছর হয়ে থাকে 8ই মে। টু অনার দ্য হিউম্যানিটেরিয়ান এফোর্টস, তারা যে মানবিক সহায়তা বা কাজকর্ম করে থাকে, মিলিয়ন অফ ভলেন্টিয়ার ওয়ার্ল্ড ওয়াইড যাদের আছে। এবং এর জন্য তারা কিন্তু মনে রেখে দেবে 3বার কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছিল যে রেড ক্রস অর্গানাইজেশন আছে। ভারতে প্রতি বছর কবে জাতীয় প্রযুক্তি দিবস, ন্যাশনাল টেকনোলজি ডে? এটাও আমাদের গৌরবের ডে। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী তিনি এই তারিখটা ঘোষণা করেছিল। পোখরান টেস্টের কথা মনে আছে? সেই তারিখ ছিল কিন্তু এই 11ই মে 1998। দেখো এই জায়গাতে আমরা আসবো 1998, 1998। এভরি ইয়ার আমরা তো 11ই মে ইন্ডিয়া সেলিব্রেট ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডে কমিমেমোরেটস দ্য মোমেন্টস ইভেন্ট অফ 11th মে 1998। 1998 সালের 11ই মে যখন ইন্ডিয়া সাকসেসফুল যে নিউক্লিয়ার টেস্ট করেছিল আন্ডার অপারেশন শক্তি এন্ড স দ্য মিডিয়ান ফ্লাইট অফ দ্য ইন্ডিজিনাসলি ডেভেলপ এই যে হাংচে 3 এয়ারক্রাফট যেটা তখন চলেছিল, অ্যান্ড রিকগনাইজেশন অফ দিস অ্যাচিভমেন্ট দেখে, এই অ্যাচিভমেন্টের দেখে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এই তারিখটাকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, ভুটান সম্প্রতি কোন গ্রুপের সাথে, এদের মধ্যে কোন গ্রুপের সাথে 5000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প উন্নয়নের জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছে, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? সঠিক উত্তর আদানি গ্রুপ। দেখো ভুটান সম্প্রতি সাইন করেছে মৌ কাদের সাথে? আদানি গ্রুপের জন্য ডেভেলপ দ্য হাইড্রো পাওয়ার প্রজেক্ট, মানে জলবিদ্যুৎ প্রকল্প করার জন্য টোটাল ক্যাপাসিটি অফ 5000 মেগাওয়াট।
জিকে জিএতে যাদের ভয়, শুধু জিকে, আমি বারবার বলছি অনলি জিকে জিএতে যাদের ভয়, অনেকে বলতে শুনেছি 70% অফ থাকে আমার ব্যাচে। কমপ্লিট জিকে জিএ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে পড়িয়ে দেব। মাত্র ফিজ হচ্ছে 749। যারা বড় ফাউন্ডেশন নেবে তাদের এটা নেওয়ার দরকার নেই, এটা তাদের জন্য যারা শুধু জিকে চুজ করতে চায় তাদের জন্য। দেখতে পাচ্ছ কি প্রাইস, কত ডিসকাউন্টেড, পুরো কমপ্লিট ব্যাচ, 5 মাসের ব্যাচ, 1.5 বছর ভ্যালিডিটি এবং 749 টাকা মাত্র ফিস। চাইলে TWS একাডেমির পেইড কোর্স থেকে জয়েন করতে পারো। এছাড়া ফাউন্ডেশন 5.0 চলছে, WBPKP প্র্যাকটিস ব্যাচ চলছে, সেটা থেকে তোমরা নিতে পারো। জিকেটটা হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট, তেমনি সিঙ্গেল সাবজেক্ট রিজনিং আছে। কেউ যদি মনে করো মনোজ স্যারের সিঙ্গেল সাবজেক্ট ম্যাথ নেবে বা ফিরোজ স্যারের সিঙ্গেল সাবজেক্ট ম্যাথ নেবে, সেটাও পসিবল। এখানে হচ্ছে আমাদের ফাউন্ডেশন 5.0 ক্লাস চলছে, এটা নিলে তো সবকিছু এক জায়গায় পেয়ে যাবে, 4টে সাবজেক্টই। আর এসএসসি ফাউন্ডেশন নিলে এসএসসির পড়াশোনা হয়ে যাবে, রেল ফাউন্ডেশন নিলে রেলের পড়াশোনা হয়ে যাবে। সামনে এসএসসির ভ্যাকেন্সি আসছে, তোমার জিডি আর এমটিএস যাদের টার্গেট আছে চোখ বন্ধ করে এসএসসি ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও, অথবা যদি আরো অন্যান্য এক্সাম টার্গেট থাকে 5.0 তে পড়ো, নতুন ব্যাচ সবে লঞ্চ হয়েছে। ভালো থেকো সবাই, সমস্ত পেইড কোর্স এখান থেকে পেয়ে যাবে। হেল্পলাইন নাম্বার স্ক্রিনে এখানে দেওয়া আছে 9062160805। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে সমস্ত HW গুলো দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, এন্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। অনেকদিন পরে এরকম জজ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স করলাম। টাটা।